আবারও ইরানে বড় হামলার প্রস্তুতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের। হামাসের শীর্ষ সামরিক প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের। আরও জানাবো, ইরান সফরে গেলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। সর্বশেষ থাকছে, যুক্তরাষ্ট্র আন্তরিক হলে আলোচনায় রাজি ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন। চলতি বছরের এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর আবার ইরানের ওপর বড় ধরনের হামলা চালানোর জন্য জোরালো প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শুক্রবার মধ্যপ্রাচ্যের দুই কর্মকর্তার বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, আগামী সপ্তাহের শুরুতেই এই অভিযান শুরু হতে পারে। মার্কিন কর্মকর্তাদের মতে, সম্ভাব্য একটি বড় পরিকল্পনা হল ইরানের ভূগর্ভস্থ বা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা পারমাণবিক সরঞ্জাম উদ্ধারের জন্য সরাসরি ইরানি ভূখণ্ডে কমান্ডো অভিযান চালানো। তবে সামরিক সূত্রগুলো জানিয়েছে, এই ধরনের অপারেশন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কমান্ডারদের নিরাপত্তা নিশ্চিত করতে হাজার হাজার সহায়ক সেনা মোতায়েন করতে হয় এবং ইরানি স্থল বাহিনীর সঙ্গে সরাসরি তীব্র লড়াইয়ে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আরও একটি বিকল্প পরিকল্পনা রয়েছে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপ দখল করা। এছাড়া ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আরও তীব্র ও ব্যাপক বিমান হামলা চালানোর প্রস্তুতিও নেওয়া হচ্ছে। ইসরায়েলি নেতৃত্ব আগে থেকেই স্পষ্ট করে বলেছিল, যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে তারা ইরানের সামরিক শক্তি ধ্বংস করতে চায়, পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি নির্মূল করতে চায় এবং ইরানের বর্তমান শাসক গোষ্ঠীকে ক্ষমতাচ্যুত করার উপযুক্ত পরিবেশ তৈরি করতে চায়। কিন্তু গত মাসের যুদ্ধবিরতির কারণে তাদের এসব লক্ষ্য এখনও অপূর্ণ রয়ে গেছে। পরিস্থিতি এখন অত্যন্ত উত্তেজনাপূর্ণ। মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চললেও গাজা সিটিতে এক বিধ্বংসী বিমান হামলা চালিয়ে হামাসের সবচেয়ে জ্যেষ্ঠ সামরিক নেতা এজহাল দিন আল হাদাদকে হত্যা করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং ইসরায়েলি নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে দেওয়া একটি যৌথ বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। শুক্রবার বিকেলের এই হামলায় নারী ও শিশুসহ অন্তত 7 জন নিহত এবং 50 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে গাজার জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী পরবর্তীতে স্পষ্ট করে যে একটি সুনির্দিষ্ট ও নিখুঁত হামলার মাধ্যমে আল হাদাদকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। রয়টার্স জানায়, শনিবার উত্তর গাজার মসজিদগুলো থেকেও আল হাদাদের মৃত্যুর খবর ঘোষণা করা হয়েছে। তবে হামাসের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। ইসরায়েলের পক্ষ থেকে আল হাদাদের বিরুদ্ধে 2023 সালের 7 অক্টোবরের নজিরবিহীন হামলার অন্যতম প্রধান পরিকল্পনাকারী এবং পরবর্তীতে জিম্মিদের আটকে রাখার পেছনে মূল ভূমিকা পালন করার অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে হামাসকে নিয়ন্ত্রণ করা এবং গাজা উপত্যকাকে সামরিক মুক্ত করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন চুক্তি বাস্তবায়নে অস্বীকৃতি জানানোর জন্যও তাকে দায়ী করা হয়েছে। গাজার জরুরি পরিষেবা জানিয়েছে, শুক্রবার বিকেলে গাজা সিটির আল রিমাল এলাকার একটি আবাসিক ভবনে প্রথম হামলাটি চালানো হয় এবং এর পরপরই কাছাকাছি একটি রাস্তায় থাকা একটি গাড়ি লক্ষ্য করে দ্বিতীয় বিমান হামলাটি করা হয়। গাজা সিটির আল শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া সিএনএনকে জানিয়েছেন, নিহত 7 জনের মধ্যে 3 নারী ও একটি শিশুর মরদেহ তারা হাসপাতালে পেয়েছেন। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির প্যারামেডিকরা ঘটনাস্থল থেকে প্রায় 30 জন আহত রোগীকে উদ্ধার করে আল সারায়া ফিল্ড হাসপাতালে পাঠিয়েছে। ইসরায়েলি অভিযানে হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার, তার ভাই মোহাম্মদ সিনওয়ার এবং মোহাম্মদ দেফ নিহত হওয়ার পর আল হাদাদকে সংগঠনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক ও সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো। হামাস এই হত্যাকাণ্ডের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া না জানালেও ইসরায়েলের একজন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন যে প্রাথমিক আলামত অনুযায়ী আল হাদাদকে হত্যার এই অভিযানটি সম্পূর্ণ সফল হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান তীব্র কূটনৈতিক ও সামরিক উত্তেজনা নিরসনে এবং মধ্যস্থতা প্রক্রিয়া এগিয়ে নিতে 2 দিনের এক গুরুত্বপূর্ণ অঘোষিত সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নাকভি। শনিবার তিনি তেহরানে পৌঁছান বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরানা ও ইসনা নিশ্চিত করেছে। তেহরান বিমানবন্দরে পৌঁছালে মহসিন নাকভিকে উষ্ণ অভ্যর্থনা জানান ইরানের অভ্যন্তরীণ মন্ত্রী ইস্কান্দার মোমেনি। এরপরই 2 দেশের মন্ত্রী পর্যায়ের একটি উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক
দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে থমকে যাওয়া শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করতেই এবং মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই ইসলামাবাদ অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই মধ্যস্থতা মিশন পরিচালনা করছে। তেহরান ও ওয়াশিংটন উভয় থেকেই আলোচনায় কিছুটা নমনীয় মনোভাব দেখানোর জন্য পাকিস্তান তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বৈঠক ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনি আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের আন্তরিক ভূমিকার প্রশংসা করেন। তিনি বিশেষ করে পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুমিনের শান্তি প্রচেষ্টার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ইরান সর্বদা শান্তির পক্ষে এবং পাকিস্তানের এই উদ্যোগকে তারা অত্যন্ত সম্মান জানায়। চলতি বছরের 28 ফেব্রুয়ারি ইরান ও মার্কিন ইসরায়েলি বাহিনীর মধ্যে শুরু হওয়া সংঘাতের পর থেকেই পাকিস্তান দুই বৈরী দেশের মধ্যে দ্বিতালীয় করে আসছে। এর আগে গত 8 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় একটি 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল এবং 11-12 এপ্রিল ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। তবে এরপর থেকে শান্তি প্রক্রিয়া কিছুটা স্থবির হয়ে পড়ে। এই অচলাবস্থা কাটাতে এবং দ্বিতীয় দফার সরাসরি আলোচনা শুরু করতেই মহসিন নাকভির এই ঝটিকা সফর। 2 মাসের মধ্যে এটি ইরানের মাটিতে তার দ্বিতীয় সফর, যেখানে তিনি গত মাসে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গেও তেহরান সফর করেছিলেন। কূটনৈতিক মহল মনে করছে, বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তানের এই মধ্যস্থতা মিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। যুক্তরাষ্ট্র যদি একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আন্তরিক এবং প্রস্তুত থাকে, তবে তেহরান যে কোনো সময় আবারও আলোচনা শুরু করতে রাজি রয়েছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। সংবাদ সম্মেলনে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি ছিল যুক্তরাষ্ট্রের সাথে ইরানের দ্বিতীয় দফায় আলোচনা শুরুর প্রচেষ্টা, কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো আলোচনার ঠিক মাঝপথে এবং কূটনীতির চূড়ান্ত মুহূর্তে ওয়াশিংটন ইরানের ওপর হামলা চালায়। আব্বাস আরাকচি উল্লেখ করেন, ইরান বর্তমানে একটি যুদ্ধবিরতি পরিস্থিতির মধ্যে রয়েছে, তবে এই যুদ্ধবিরতি খুবই ভঙ্গুর। ইরান চেষ্টা করছে এবং যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে, যাতে কূটনীতি এবং আলোচনার মধ্যে একটি শান্তিপূর্ণ সমাধানের সুযোগ তৈরি করা যায়। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ইরানকে নিয়ে কোনো সামরিক সমাধান নেই। তেহরান কখনোই কোনো চাপ বা হুমকির কাছে নতি স্বীকার করেনি এবং যে কোনো আগ্রাসন, চাপ ও নিষেধাজ্ঞাকে শক্ত হাতে প্রতিরোধ করেছে। তিনি আরও জানান, 40 দিনের যুদ্ধের পর যখন মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছেন যে ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারছে না, ঠিক তখনই ওয়াশিংটন আবারও আলোচনার প্রস্তাব দেয়। ইরান আলোচনায় আগ্রহী, তবে তা কেবল তখনই সম্ভব যদি অপর পক্ষ আন্তরিক হয় এবং সত্যি একটি বাস্তবসম্মত সমাধান খোঁজে। বর্তমান পরিস্থিতির মূল সমস্যা বিশ্বাস উল্লেখ করে আরাকচি বলেন, ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর ভরসা করতে পারছে না। তাই যে কোনো চুক্তি সম্ভব করতে হলে সবকিছু অত্যন্ত সুনির্দিষ্ট, স্পষ্ট এবং স্বচ্ছভাবে সংজ্ঞায়িত করতে হবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রতিদিন নতুন এবং পরস্পর বিরোধী বার্তা আসার কারণে এই অবিশ্বাস ও সন্দেহ আরও বাড়ছে। পরমাণু অস্ত্র প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়নি এবং 2015 সালের পরমাণু চুক্তিতে স্বাক্ষর করে তেহরান তা প্রমাণ করেছে। ইরানের পরমাণু কর্মসূচি সবসময়ই শান্তিপূর্ণ ছিল। পরমাণু সমৃদ্ধকরণের জটিল বিষয় নিয়ে তিনি বলেন, এই মুহূর্তে বিষয়টি আলোচনার এজেন্ডার নেই। পরবর্তী ধাপে এটি নিয়ে আলোচনা হবে এবং এই বিষয়ে রাশিয়ার কোনো প্রস্তাব কার্যকর ভূমিকা রাখতে পারে কিনা তা নিয়ে মস্কোর সাথে পরামর্শ করবে তেহরান। আলোচনা প্রক্রিয়ার সহায়তার জন্য চীন সহ যে কোনো দেশের উদ্যোগকে ইরান স্বাগত জানাবে উল্লেখ করে আরাকচি বলেন, চীনের আগেও ইরান ও সৌদি আরবের সম্পর্ক পুনরুদ্ধারে ইতিবাচক ভূমিকা রেখেছে। কৌশলগত অংশীদার হিসেবে বেইজিংয়ের যে কোনো কূটনৈতিক প্রচেষ্টাকে তেহরান সাধুবাদ জানাবে। সবশেষে আরাকচি আশা প্রকাশ করেন যে আলোচনার এই অগ্রগতি হরমুজ প্রণালীতে পূর্ণ নিরাপত্তা ফিরিয়ে আনবে এবং খুব দ্রুতই এই অঞ্চলের সামুদ্রিক যান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরবে।